This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। প্রথমেই আমাদের ইনফরমেশন বল বা বিগ বলে দেখে নিন টপ 10 ব্রেকিং। 1 নম্বর ব্রেকিং, 30শে মে পরীক্ষার বিজ্ঞপ্তি মানে এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে চলেছে এসএসসি। 2 নম্বর বড় ঘোষণা, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। 2 নম্বর ব্রেকিং, পরীক্ষায় বসুন চাকরিহারাদের আবেদন মমতার। পরীক্ষায় বসা ছাড়া গতি নেই। রিভিউ পিটিশন কোর্ট যা ভালো মনে করবে করবে, কিন্তু সেটার দিকে তাকিয়েও বলতেই হচ্ছে পরীক্ষায় বসুন, এটা মমতা বলেছেন। অনুপ্রবেশকারীদের পুশব্যাকে বিএসএফকে বাধা বিজিবি। 4 নম্বর, অসমের মানকাচর সীমান্তে বাধ্য হয়ে গুলি বিএসএফের। 4 রাউন্ড শূন্যে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ, কারণ বিজিবি এবং ওপারের গ্রামবাসীরা বাধা দিচ্ছিল। 5 নম্বর ব্রেকিং, গুজরাতে 14 বাংলাদেশিকে পুশব্যাক ঘিরে তুলকালাম। মানে গুজরাতে ধরা পড়া এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী, অসম সীমান্ত দিয়ে তাদেরকে পুশব্যাক করানো হচ্ছিল, সেই সময় তুলকালাম কাণ্ড বাধে। 6 নম্বর, কোচবিহার সীমান্ত দিয়েও বাংলাদেশিদের পুশব্যাক। তার মানে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছেন, সমস্ত সীমান্তে বিএসএফের এখন একমাত্র সবথেকে বড় কাজ হচ্ছে অবৈধ বাংলাদেশিদের পুশব্যাকের মাধ্যমে দেশে ফেরত পাঠানো, তাদের দেশে ফেরত পাঠানো। 7 নম্বর ব্রেকিং, ফাঁসির আসামি জামাত নেতা বেকসুর খালাস। বাংলাদেশে ফাঁসির আসামি জামাত নেতা বেকসুর খালাস। 8 নম্বর, পাঞ্জাবে জঙ্গি হামলার চেষ্টা বানচাল। পাঞ্জাবে জঙ্গি হামলার চেষ্টা বানচাল। বাব্বর খালসা গোষ্ঠীর সঙ্গে আইএসআই এর যোগ। অমৃতসরে বিস্ফোরণে মৃত্যু বাব্বর খালসা জঙ্গির। বিস্ফোরক নিয়ে আসার সময় দুর্ঘটনা ঘটে। নাশকতার ছক বানচাল। 10 নম্বর ব্রেকিং, গুলির জবাব গুলিতেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতের গান্ধীনগরে বলেছেন, গুলি চললে চলবে গোলা। দেখালাম আপনাদের টপ 10 ব্রেকিং। গতকাল দুপুরে লালু প্রসাদ যাদবকে কলকাতা বিমানবন্দরের বাইরে দেখে অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছিল। তাহলে কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন্ন বিহার ভোট নিয়ে আলোচনা করতে এসেছেন, নাকি অন্য কোনো রাজনৈতিক ইস্যু? সব জল্পনায় জল ঢেলে দিয়ে জানা গেল, কলকাতার একটি হাসপাতালে ছোট ছেলে মানে লালু প্রসাদের ছোট ছেলে তেজস্বী যাদবের দ্বিতীয় সন্তান জন্মেছে। সেই জন্যই স্ত্রী রাবড়ি দেবী এবং সাংসদ মেয়ে মিসাকে নিয়ে কলকাতায় এসেছেন লালু প্রসাদ যাদব তেজস্বীর ছেলেকে দেখতে এবং আশীর্বাদ করতে। আজ দুপুরে হাসপাতালে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী। आप लोगों को पता नहीं है, उसका बीबी इधर में 6 महीना से है। 9 महीना से मेरे को पता है। दीदी का धन्यवाद देना चाहता हूँ कि शुरू से ही उनको पता था। कल रात में वो मेरे को मैसेज दिया था कि आज सुबह में होने वाला है, तो उन्होंने मेरे को मैसेज दिया 6/14 में। हमने उसको रिप्लाई किया था 6/16 में कि आई विल बी कमिंग एट 12 o'clock, लेकिन मैं 8 लिख दिया को जानकारी के लिए। और उनका पूरा सहयोग जो है इस काम में मिला है। मैं बहुत खुश हो गया कि इसका परिवार में शांति आता है, तो हम लोग भी खुश हो जाता है। लालू जी से मिलना हुआ आपका? हाँ, लालू जी से, राबड़ी जी का सिस्टर को, सबको साथ मिला। तो दीदी को धन्यवाद देते हैं, और वो तो लोकल गार्जियन तो वही है। इसका परिवार में सुख शांति सब रहे, और इसको चुनाव भी आ रहा है, मेरे को शुभकामना है। ये बच्चा शुभकामनाएं लेके आई हुई है। সন্তানের জন্মেও ভোটের রং। বিহারে ভোট আসছে, মমতার আশা তেজস্বী পুত্র ভোটের জন্য শুভ বার্তা নিয়ে এসেছে। তার মানে বিরোধীদের জন্য অবশ্যই, তাই তো? ততক্ষণে জানাজানি হয়ে গেছে বিকেলে চাকরিহারা শিক্ষকদের সম্পর্কে আজ অবস্থান ঘোষণা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে কোনো শুভ বার্তা এলো কি? আমরা 31শে মের মধ্যেই
সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30 মে মধ্যে আমাদের করতে হচ্ছে। সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমরা পরীক্ষা দিতে বললেও পারবো না, কারণ আজ থেকে 10 বছরের আগের যে প্রিপারেশন সেটা এখন আমাদের নেই। আমরা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়বো না, আমরা আমাদের ক্যারিয়ার নিয়েই পড়ে থাকবো। এখনই এ কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেবো না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। বাংলায় বলুন তো, এটা শিক্ষাক্ষেত্র না যুদ্ধক্ষেত্র? কি যে বলবো ভেবে পাই না, জানেন তো। সত্যি এটা আর এক ধরনের যুদ্ধক্ষেত্র। রাজ্যে শিক্ষাক্ষেত্রে যা চলছে সেটা দেখে শুনে মনে প্রশ্ন জাগবেই, এর শেষ কোথায়? আদৌ এই বিতর্ক থামার কোনো পথ আছে কি? উত্তর জানা নেই। তবে একটা উত্তর আজ স্পষ্ট ভাষায় দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই। চাকরিহারাদের পরীক্ষায় বসতেই হচ্ছে। এক্ষেত্রে অন্য কোনো পথ নেই, সরকারেরও নেই, চাকরিহারাদের সামনেও নেই। এখনই এ কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেবো না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী। আপনারা প্লিজ অপশন 2টাকেও কাজে লাগান, অপশন 1টাকেও কাজে লাগান। দেখুন, দুটো অপশনের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 1 এবং 2 নম্বর পদগুলো কি একবার স্পষ্ট করে দেখে নিন। 1 নম্বর পদটি হলো পরীক্ষায় বসা। সরকারি নোটিফিকেশন জারি হতে চলেছে সামনেই, 30 তারিখের মধ্যেই। তারপর নিয়ম মাফিক পরীক্ষায় বসার ক্ষেত্রে যা যা করা দরকার সেটা করতে হবে চাকরিহারাদের। এবং 2 নম্বর অপশন মানে 2 নম্বর বিকল্প হচ্ছে সুপ্রিম কোর্টে রিভিউ পর্ব। সেদিকে তাকিয়ে থাকা ছাড়াও কোনো উপায় নেই। সেখানে রাজ্যের আবেদনপত্রের রেজাল্ট কি হয় সেই দিকেই কিন্তু নজর থাকবে। আর এটা পুরো কোর্টের ওপর নির্ভর করছে, সেখানে কারো হাত চলে না। সেখানে আগের রায় বদলে যদি যায় তাহলে চাকরিহারারা পুরনো স্কুলে আগের মতোই ফিরতে পারবেন, আবার ক্লাস করাতে পারবেন, এই একই চাকরি বজায় থাকলো। কিন্তু যদি রিভিউয়ের পরও সুপ্রিম নির্দেশ একই থাকে, মানে আগে যে নির্দেশ ছিল চাকরি বাতিলের সেটাই যদি থাকে, তাহলে কার্যত সব পথ তারপর বন্ধ। তখন পরীক্ষার রেজাল্টই একমাত্র ভরসা। এবং এই কথাটাই আজ জলের মতো স্পষ্ট করে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষায় বসার পথটা যেন বন্ধ না করেন চাকরিহারারা, নইলে একুল ওকুল দুকুল চলে যেতে পারে। ভবিষ্যতে এটাই একমাত্র সমাধানের পথ হতে পারে, সেই ইঙ্গিত দিচ্ছেন তিনি। অপশন 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশন 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। অপশন 1টাও হাতে রাখুন, যথাসময়ে অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন, পরীক্ষায় ডাকলে যাবেন, চাকরিটাকে বজায় রাখার জন্য যা যা করার করুন। এত কিছুর পরও অবশ্য চাকরিহারারা বিশেষ কোনো আশা দেখছেন না, বরং ক্ষোভের আগুন ছড়িয়ে যাচ্ছে আরও বেশি করে। মুখ্যমন্ত্রীর বার্তা আর মৃত্যু ঘণ্টা দুই তাদের কানে একই রকম মনে হচ্ছে। নোটিফিকেশনের বার্তা উনি দিলেন, এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমাদের কোনো এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে। চাকরিহারারা সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই একটাই যুক্তি দিয়ে যাচ্ছেন, এই একটাই প্রশ্ন তারা করছেন যে তারা আর নতুন করে পরীক্ষায় কেন বসবেন। কিছুতেই তারা বসবেন না। যোগ্যতার পরীক্ষায় কতবার বসতে হবে একটা মানুষকে, সোজা সাপটা প্রশ্ন তাদের। আজকেও তাদের অবস্থান এক বিন্দু বদলায়নি মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর। তারা যেখানে ছিলেন সেখানেই আছেন, অর্থাৎ পথে এবং আন্দোলনে। কিন্তু বাস্তব হলো সব পথই দিনের শেষে গিয়ে মিশছে সেই পরীক্ষার হলে। ইঙ্গিত তো তেমনই। এই কথাটা তারা বুঝতে পারছেন কি? মঙ্গলে মুখ্যমন্ত্রী পরীক্ষা বার্তার আগেই কিন্তু মোদ্দা কথাটা চাকরিহারাদের বলে দিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 24শে মে যখন তাঁর বাড়িতে যান চাকরিহারাদের একাংশ, তখন তিনি ঠিক এই কথাটাই বলেছিলেন তাদের।
পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আর পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। ওদের নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন, এই পরামর্শই আর অন্য কোনো পরামর্শ দেওয়ার নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধ হয়ে ঢোকবার চেষ্টা করছে। দরজাটা চলছেই, চলবেও, কিন্তু আসল প্রশ্ন হলো চাকরিহারাদের ভবিষ্যৎ কোন পথে। কোর্টের নির্দেশে মোট 24,203টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। পদ খুলবে নিয়োগের। এছাড়া সরকার আরও কিছু নতুন পদ তৈরি করেছে। সব মিলিয়ে শূন্য পদ 44,203। আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। রিটিন টেস্ট, স্ক্রুটিনি, চ্যালেঞ্জ, রেজাল্ট পাবলিকেশন, ইন্টারভিউ etc. shall be completed in the meantime. সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই। টাইমলাইন মেনেই চলতে হবে সরকারকে। তবে গোটা সংকটের মূলে যে তারাই শাসকের দুর্নীতিই দায়ী, এই খোঁচা মারতে ভুলছে না বিরোধী শিবির। দরজা কিন্তু তুঙ্গে। যা কিছু হচ্ছে এই বাংলায় সমস্ত কিছুর মাথা মধ্যমণি যাই বলুন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, এবং তিনি চাইছেন না এই দুর্নীতিটা প্রকাশ পাক। এর আগে যারা অযোগ্য তাদেরকে যোগ্য বলে কাগজ দিয়ে তাদের সঙ্গে মিটিং করেছেন। উনি অযোগ্যদের পাশে, উনি চাকরি চোরদের পাশে। এই চাকরি হারাদের দেখে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় কি চলছে। এর জন্য দায়ী কে? কোর্টকে দায়ী করা হচ্ছে। কোর্ট তো দুর্নীতি দেখে বন্ধ করেছে। যারা দুর্নীতি করেছেন বা এই সরকার, তারা তথ্য দিয়ে এদের চাকরি ফেরত দিন, এটাই চাইছি আমরাও। দেখুন, এই যে আক্রমণ আর পাল্টা আক্রমণ, খোঁচাখুচি, এসব না সহজে বন্ধ হওয়ার নয়। এটা চলছে, চলবে গোছের ব্যাপার। এর মধ্যে একটা বড় কথা কি জানেন? পরীক্ষা, অর্থাৎ রাজ্যে ফের এসএসসির পরীক্ষা হতে চলেছে। এসএসসি আবার পরীক্ষা নিচ্ছে। শেষ কবে এসএসসি পরীক্ষা নেয় মনে আছে আপনাদের? কবে নিয়েছিল? কবে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হয়েছিল শেষবার? আমি বলছি 2016-এ শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল। অর্থাৎ 9 বছর পর আবার হাই স্কুলে নিয়োগের দরজাটা খুলতে চলেছে, কি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী উভয়ের জন্যই। চাকরিহারাদের জন্য যেমন, তেমনি নতুনদের জন্য। কারণ বাতিল চাকরির সঙ্গেই অতিরিক্ত শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন বেশ কিছু সুযোগ সুবিধার কথা যা পাবেন তারা, যারা চাকরি বাতিল হয়েছে তারা পাবেন সেই সুযোগ সুবিধা। শুনুন তিনি কি বলছেন। এজ রিল্যাক্সেশন করা হবে, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব, যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কিন্তু এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে নতুন করে। নতুন বিতর্কের কাঁটায় বিদ্ধ রাজ্য সরকার। উনি বলেছেন এক্সপিরিয়েন্সের জন্য অ্যাডভান্টেজ দেবেন। কাকে দেবেন? এই ধরনের যে ক্লাসিফিকেশন, যে অ্যাডভান্টেজ দেব একটা গ্রুপকে, আর একটা গ্রুপকে অ্যাডভান্টেজ দেব না, যারা দুর্নীতির ফলে যারা এতদিন ধরে ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে অ্যাডভান্টেজ দেব না, এই ক্লাসিফিকেশন ইন্টেলিজেবল না। আইনজীবী ফিরদৌস শামীমের কথা আপনাদের শোনালাম। অন্যদিকে বিরোধীরাও কিছু কম যান না, তারাও ঝাঁপিয়ে পড়েছেন ময়দানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান ঘোষণা করার পর, মানে সরকারের অবস্থান ঘোষণা করার পর, পরীক্ষা তো পরে হবে, তার আগে বিতর্কের অগ্নি পরীক্ষা পার হতে হবে। এই প্রেস কনফারেন্সে নির্যাস হচ্ছে অসত্যমা হত ইতি গজ। এটা তো এসএসসির কাজ। সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে স্কুল সার্ভিস কমিশনে। স্কুল সার্ভিস কমিশন একটা অটোনমাস বডি। মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কি করে এসএসসির বিজ্ঞপ্তি কবে জারি হবে, অফলাইন কবে, অনলাইন কবে, কি করে বলেন? এখন দাঁড়িয়ে তিনি কেন
লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ নিয়েছিল, কারা ঘুষ দিয়েছিল, কাদের ঘুষের বিনিময়ে র্যাঙ্ক জাম্প করা হয়েছিল, সেটা বার করে দিলে তো বাকিরা বেঁচে যায়। পরিবর্তন ঘটতে দিন, নতুন স্লোগান দিয়ে বলুন বদল চাই, বদলা নয়। ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয়, বদলাও আমরা নেব। বদল চাই, বদলা নয়। শুধু বদল নয়, বদলাও আমরা নেব। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা নানা রকম অঙ্ক করছেন এখন কিভাবে 26-এর ভোটে কুর্সি দখল করা যায়, আর প্রকাশ্যেই বলছেন কুর্সি দখল হলেই কিন্তু বদলা। রাজ্যে 26 সালে হিন্দুরা জোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে হটান। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয়, বদলাও আমরা নেব। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, মানে 2011 সালের আগে, তখন তিনি ঠিক এর উল্টো কথা, উল্টো স্লোগান দিয়েছিলেন, যে স্লোগান জগৎ জুড়ে বিখ্যাত হয়ে গিয়েছিল, বদলা নয় বদল চাই। পরিবর্তন ঘটতে দিন, আগামী দিন আসছে দিন, নতুন সকাল হতে দিন, নতুন স্লোগান দিয়ে বলুন বদল চাই, বদলা নয়। বদল চাই, বদলা নয় বলেছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদল চাই, বদলা নয়। ফলত এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা। আমরা মনে করছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বদলা নেওয়ার অভিযোগ তুলছেন জুনিয়র ডাক্তাররা, যারা রাত জেগেছিলেন আরজি কর আন্দোলনে। তিলোত্তমা আন্দোলনের দুই মুখ দেবাশিস হালদার এবং অনিকেত মাহাতো বদলার অভিযোগ তুলছেন। কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারও। সিনিয়র রেসিডেন্ট, যেখানে প্রত্যেক বছর মেরিট বেস, যারা ফাইনাল এমডিতে যে মার্কস হয় সেই মার্কসের বেসিসে কাউন্সিলিং হয়। 27শে ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সিলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। বহুদিন ধরে এসআর জয়েনিং এর কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে কলোনি রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে, এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না। আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সবকিছুই আমরা নিয়ে এসেছি। 778 জনের মধ্যে শুধু দেবাশিসই ব্যতিক্রম। বাকিরা কাউন্সেলিংয়ে যে হাসপাতাল বেছেছিলেন সেখানেই তাদের পোস্টিং পেয়েছেন। শুধু দেবাশিস হাওড়ার বদলে মালদার গাজল, ভ্যাকেন্সি লিস্টে যে হাসপাতালের কথা নাকি ছিলই না। কেন এই কাণ্ড? উত্তর চাইতে সঙ্গীদের নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন দেবাশিস। প্রথমে পুলিশ আটকে দিলেও পরে ঢোকার অনুমতি পাওয়া যায়। যে সাইন করেছিলেন যিনি স্পেশাল সেক্রেটারি সুদেশনা রয় চৌধুরী সম্ভবত নাম, তার সাথে দেখা করতে পেরেছি। তিনি বলেছেন যে এই যে জিনিসটা হয়েছে এটার কোনো লজিক ওনার কাছেও নেই। তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয়, তাকে ওপর থেকে বলা হয়েছে, তাই এটা করা হয়েছে, এইটুকু বলেছে। হেলথ সেক্রেটারি নিগম স্যার, তার সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম, তিনি দেখা করতে এখনও রাজি হননি। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আমাদের সাথে দেখা হয়েছে। তিনি বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে, কাউন্সিলিং এর কোনো মানে নেই। উনি যা বলেছেন তার মানে হচ্ছে কাউন্সিলিং হতেই পারে, কিন্তু কাউন্সিলিং হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নেই। গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে। আমরা জিজ্ঞাসা করি যে তাহলে এতজনের মধ্যে 777 জনের মধ্যে একজনের ক্ষেত্রে কেন এরকম করা হলো, এটা কীরকম পাবলিক সার্ভিসের উন্নতি ঘটছে? উনি কোনো জবাব দেননি এবং আর কোনো কথা বলবেন না বলেছেন। এই কথা বলতে বলতেই আমরা সেকেন্ড একটা জিনিস জানতে পারলাম, আমাদের জুনিয়র ইয়ারের যারা অর্থাৎ অনিকেত আশফাক, তাদেরও একটা লিস্ট বেরিয়েছে এই মুহূর্তে। 871 জনের লিস্ট বেরিয়েছে এবং তার মধ্যেও একদম স্পেসিফিকভাবে অনিকেত মাহাতো এবং আশফাক, এই দুজনেরটাই আমরা দেখেছি। তারা যে অ্যালটেড লিস্ট হয়েছিল, একজন আরজি কর, একজন আরামবাগ, সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে, একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে। একইভাবে 3জন ব্যক্তি শিফটিংটা ইম্পর্টেন্ট অতটা নয়, যতটা ইম্পর্টেন্ট যে মেধার ভিত্তিতে আপনি কাউন্সিলিংটাকে অপমান করছেন। তাহলে আমরা বলেছিলাম যে ঘুঘুর বাসা আমরা চাই না, সেই ঘুঘুর বাসায় আবার ডিম পাড়তে শুরু করেছে। এর প্রতিবাদে স্বাস্থ্য ভবনে অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। আচ্ছা, অদ্ভুত না বিষয়টা? 778 জনের মধ্যে ব্যতিক্রম একজন, দেবাশিস হালদার। 871 জনের মধ্যে ব্যতিক্রম দুজন, অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া, তিলোত্তমা আন্দোলনের
এরাই কিন্তু 3 প্রধান মুখ। যেভাবে শিক্ষা দপ্তরে র্যাঙ্ক লোকে জাম্প করা হয়েছিল, এখানে দেখা গেল স্বাস্থ্য দপ্তরে কাউন্সেলিং করে যার যেটা পাওয়ার কথা ছিল সেটাকে না মেনে তার উপরে দাঁড়িয়ে অর্ডার যেটা করা হয়েছে সেটা বেমানানো, সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং সেটা শাস্তি দেওয়ার মানসিকতা দিয়ে করা হয়েছে। শুধু যে আরজিকর আন্দোলনের ডাক্তারদের ক্ষেত্রেই এ ধরনের ঘটনা ঘটেছে তা না, বিরোধী দল হিসেবে, বিরোধী দলের কর্মী হিসেবে সরকারের এমন দমনমূলক স্বেচ্ছাচারী মানসিকতার পরিচয়ের আগেও আমরা পেয়েছি। ডাক্তারদের বদলি হয় না, ডাক্তারদের তো বদলিরই চাকরি। এই জিনিসটাকে কোনোভাবেই বলা যেতে পারে না যে আপনি গুলিয়ে দিতে পারবেন না যে এটা একটা ডাক্তারের বদলি হয়েছে। প্রথম কথা হচ্ছে যে সিনিয়র রেসিডেন্ট কিন্তু এই রাজ্য সরকারের কোনো কর্মচারী নয়, তারা হচ্ছে ছাত্র যারা নিজের পড়াশোনা শেষ করে বন্ড পোস্টিং এ আছে। কতবার এই কার্ডটা খেলা হবে? আন্দোলন করেছি বলে আমায় পাঠানো হয়েছে। দেখুন কিসের প্রতিহিংসা হতে পারে, একটা জিনিসেরই প্রতিহিংসা হতে পারে যে আমাদের যে সহকর্মী খুন এবং ধর্ষণ হয়েছিলেন আরজি করে 9ই আগস্ট, তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, আপনারা সবাই জানেন একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়া জায়গাটা করেছিলাম, সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা। অভয়াকে ভাঙিয়ে এরা আর কতটা খাবে? সরকারের বিরুদ্ধে বদলার অভিযোগ তুলছেন দেবাশিস অনিকেতরা আর হুমায়ুন কবির, মানে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল এমএলএ যেন 64 বছর বয়সের এক বিস্ময় বালক। কখনো কথা শুনলে মনে হয় এক আঙুলে হাতি তুলে ফেলবেন, কখনো আবার মনে হয় একটা পিঁপড়েও যেন তার কাছে এভারেস্টের মতো বড় আর ভারী। কবে যে কি বলেন, কখন কি করেন বোঝাই মুশকিল। ইদানিং তিনি খুব বলছেন। হুমায়ুনকে হাতের তালুর মতো চেনা অধীর চৌধুরী হুমায়ুনের মুখ বন্ধের একটা টোটকা দিয়েছেন। কার সাথে কার কথা হচ্ছে, কার সাথে এই জেলার যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো, দিনের বেলায় সারাদিন তৃণমূল বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায়? এবার কার সঙ্গে কি যোগাযোগ আছে সেটা তো আমরা জানি না, আর যদি থাকে তাদের নামগুলা বলা উচিত বলে আমি মনে করি। এই জেলার কতজন এমএলএর সাথে শুভেন্দু অধিকারীর কত রকম যোগাযোগ আছে আপনারা একটু অনুসন্ধান করুন তো। যে অমুক নেতা শুভেন্দু অধিকারীকে ভেট পাঠায় সেটা নিশ্চয় বললে ভালো হয়। তাদের যদি পোস্ট থাকে শুভেন্দু অধিকারীর বাড়িতে অন্য কিছু পাঠিয়ে। শুভেন্দুবাবু বিরোধী মানুষের কণ্ঠস্বর, ফলে বিরোধী মানুষের কণ্ঠস্বর তার সাথে কে কিভাবে যোগাযোগ রাখছে, যদি তৃণমূল দলের কেউ যোগাযোগ রাখে সেটা ওনাদের দলের ব্যর্থতা। শুভেন্দু অধিকারীর সাথে আজও যোগাযোগ রেখে এই জেলার প্রশাসনের অধিকাংশ যারা পদে বসে আছে, পোস্ট হোল্ড করে আছে, ওসি আছে, আইসি আছে, তাদের সাথে এখনো শুভেন্দু অধিকারীর কত রকম যোগ সাজসে আছে সেগুলো অনুসন্ধান বের করে আমাদের দিদির কাছে পাঠান খবরগুলো। দিদি যদি বলে দেয় তুই চিৎকার করে তোকে টিকিট দিব, কাল থেকে দেখবেন ভদ্রলোক হয়ে যাবে। ও এখন গ্যারেন্টি পাচ্ছে না যে টিকিট পাবে কি পাবে না, তাই সব দিক ঠিক রাখছে। ওর সব থেকে বড় পুঁজি ও একজন মুসলমান। সেই সম্প্রীতিকে যে লোকটা ভেঙে দেয় তার কথা কি বলবো, ওর কথা কইতে নেই। কয়ে কেষ্টমণ্ডল, কয়ে কাজল শেখ, কদি আর কি হয় বলুন তো? কোন্দল হয়, যেটা বীরভূমে রোজ হয় তৃণমূলে। সিউড়িতে মিছিল হলো তৃণমূলের, কিন্তু সেখানেও আজ দুজনার দুটি পথ দুদিকে যেন গেল বেঁকে। অনুব্রত মণ্ডল চৈতালি মোড় থেকে সোজা তৃণমূল পার্টি অফিস চলে গেলেন, অন্যদিকে কাজল শেখ চৈতালি মোড় থেকে চন্দ্রগতি মোড় হয়ে ঘুরে এলেন পার্টি অফিসে। কি বুঝলেন? একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমণ্ডলের মিছিল চললো। কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। কার কত দূর, কার কত ক্ষমতা আমার সব জানি। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে অভ্যস্ত। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। হোগা দেখলে তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে পড়ে। মণ্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মণ্ডল, গাড়িতে তার গদাটা দেখা যায়। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো, এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কি না, সে বিষয়ে
সংশয় আছে। বিধানসভায় খেলা হবে দাদা? খেলা তো আরম্ভ হয়েছে ভাই। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।